ডক্টর ইউনূসকে বুঝতে হবে যে বাচ্চার মুতে আছাড় খাওয়া যাবে না, মানে বাচ্চারা হিসু করে দেয় উঠানে, এই মুতের মধ্যে আছাড় খাওয়া যাবে না। এইটা উনি যত বুঝবেন তত, তবে আমার কাছে মনে হয় উনি বুঝতে পারছেন, যার কারণে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি অপসারণের প্রশ্নে এদের মতেও তিনি সায় দেন নাই। তারপর উপদেষ্টাদের অপসারণের প্রশ্নে, নিয়োগের প্রশ্নে তিনি সায় দেন নাই। এটা হয়তো আমার ধারণা উনি বুঝতে পেরেছেন। কঠোর হতে বাধা কোথায়, এখানে আমি তিনটা কজ আমার কাছে দেখা যায়। একটা কজ হচ্ছে যে জাতীয় পার্টি সিনড্রোম। আপনি দেখবেন 2014 সালের পর জাতীয় পার্টি গভর্নমেন্টেও ছিল, মন্ত্রী পরিষদে ছিল। গভর্নমেন্টের পক্ষে তার মন্ত্রীরা, জাতীয় পার্টির মন্ত্রীরা কথা বলতো, রাঙ্গা, আনিসুল ইসলাম মাহমুদ এরা কথা বলতো, মনে আছে? আর ওইদিকে জাতীয় পার্টির এই দিক থেকে কিছু মৃদু সমালোচনাও করতো, মনে আছে আপনার? ছাত্রদের 2-3 জন আপনি তাদেরকে দিলেন গভর্নমেন্টে, তারা গভর্নমেন্টও আছে, আবার বাইরে থেকে সমালোচনাও করছে। আমাদের শরীফুজ্জামান শরীফ সেই দিন এক জায়গায় বলছে, আমার সাথে ছিল, সে বলছে যে সমালোচনা করার অধিকার শুধু একমাত্র আমাদের, মানে ছাত্র যারা আছেন, আর বাকি আপনারা যারা আছে সবাই আপনারা শুধু গাইবেন, পুঁতি গাইবেন সরকারের। আরেকটা ফেসিবাদী সিনড্রোম 1। এটা কঠোর হতে বাধা কোথায়? আপনাকে আরেকটা বলি, আপনি কঠোর হতে বাধা হচ্ছে আরেকটা ব্যুরোক্রেসি, সিভিল ব্যুরোক্রেসি। সিভিল ব্যুরোক্রেসিকে আপনি কনফিডেন্সে নিচ্ছেন না। আপনার অ্যারাউন্ড অ্যাডিশনাল সেক্রেটারি কত আছে? 200-র উপরে। আপনার 1400 ডেপুটি সেক্রেটারি আছে, 400 বা তার বেশি আপনার জয়েন্ট সেক্রেটারি আছে, আপনার সচিব আছে, সিনিয়র সচিব আছে। আমার কথা হচ্ছে, আপনি যাদের বিরুদ্ধে খুন, ডাকাতি, পুকুর চুরির অভিযোগ ছিল, এদেরকে তো আপনি 90 দিনেও কি বাড়িতে পাঠাতে পারেন নাই? তাইলে বাড়িতে পাঠানোর প্রক্রিয়াটা আগে শেষ করুন। যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে পুকুর চুরির অভিযোগ আছে, এরা ছাড়া বাকি সবাইকে আপনি কনফিডেন্সে নেন। বাকি সবাইকে কনফিডেন্সে নেন যে আমি আপনাদেরকে বিশ্বাস করি, আপনারা আমাদের হাতকে শক্তিশালী করুন, আমাদের হাত শক্তিশালী করার জন্য কাজ করুন, জনগণের জন্য কাজ করুন, গণ অভ্যুত্থানোত্তর দেশের জন্য কাজ করুন। এই উদ্যোগ কি দেখছেন এই পর্যন্ত? নাই। সবাইকে সন্দেহ করেন। কিভাবে বুঝি? সন্দেহ করা তো একটা, এটা অলৌকিক ব্যাপার তো না। আপনি ক্যাবিনেট সেক্রেটারি আনতেছেন, 10 বছর 15 বছর আগে উনি বাড়িতে চলে গেছে, অ্যাডিশনাল সেক্রেটারি হয়ে চাকরি করে চলে গেছে, বাড়িতে আনছেন। আরেকজন পোস্টেডে রুগীকে আইনে বসাইছেন প্রধানমন্ত্রী কার্যালয়ে, এইটাও 20 বছর আগে 15 বছর আগে করে গেছে, কি নাম, চাকরি চাইলে ফেরত চলে গেছে। তো এইখানে যারা সচিব আছে, অ্যাডিশনাল অতিরিক্ত সচিব আছে, যুগ্ম সচিব আছে, এদের মনের মধ্যে সেই প্রত্যাশা নাই যে আমি একদিন সচিব হব। আপনি যে 10 বছর আগে বাড়িতে যাওয়া লোকজনকে নাতি নাতনি নিয়ে খেলাধুলা করতেছিলেন, পত্রিকাও রাখতো না বাড়িতে, পত্রিকাও খুলে দেখে নাই, এইসব লোকজনকে আইনে বসাই দিচ্ছেন, যে চুক্তিভিত্তিক আইনে বসাইতেছেন। তো এর মধ্যে আপনার প্রশাসনের মধ্যে উদ্দীপনা, কাজের উৎসাহ তৈরি হবে কিভাবে? আপনি তাদের কনফিডেন্সটা, তাদের প্রতি কনফিডেন্স যদি ডেভেলপ না হয়, বিল্ড আপ না হয়, তারা আপনাকে বিশ্বাস করবে কেন, আপনাকে ট্রাস্ট করবে কেন? ইটস ওয়ান অফ দ্য প্রবলেম। আরেকটা প্রবলেম হলো, আমি আপনাকে বলি, এই পুলিশে আমি ডিআইজি লেভেলের অন্তত 25 জনকে চিনি, যারা সৎ, অনেস্ট একেবারে। এরা প্রত্যেকে এই মুহূর্তে আইজি হওয়ার যোগ্যতা রাখে, 25 জন ডিআইজি আছে, যাদেরকে আওয়ামী লীগ এসপির উপরে উঠায় নাই, এদেরকে বিভিন্ন আপনি ডিআইজি বানাইছেন। হোয়াট ইজ দ্য প্রবলেম? যে আমার স্বাধীনতা যুদ্ধের পর যদি মেজররা যদি মেজর জেনারেল হইতে পারে, তো আপনি যারা আজ থেকে 17 বছর আগে, 25 বছর আগে এসপি ছিল, আপনি এদেরকে এখন আইজি বানাইতে সমস্যা কি? আপনি বাইরে থেকে আইজি আনতেছেন কেন? আমার কথাটা বুঝতে পারছেন তো? এইখানে আপনি মানুষের স্বপ্নকে আপনি স্বপ্নের ছেদ ঘটাচ্ছেন। এরা বুঝতেছে যে এই সরকার যতদিন আছে আমাদের আর কোনো ভরসা নাই, বাইরে থেকে লোকজন আনবে, ইম্পোর্ট করবে, আইনে আমাদের ঘাড়ের উপর বসাই দেবে।
এখন আপনাকে আরেকটা কথা বলি যে এই গভর্নমেন্ট থার্ড আমি আপনি বলতেছি যে এই নৈরাজ্যের কারণ এই গভর্নমেন্ট আজ পর্যন্ত 5 তারিখের পরে জাতীয় ঐক্যের জন্য জাতীয় ঐক্য তো একটা দরকার, জাতীয় ঐক্যের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে কেন আপনাদের রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু আলোচনা করেছে। আপনি মিউজিক্যাল চেয়ার চেনেন, খেলছেন মিউজিক্যাল চেয়ার খেলা দেখছেন, মেয়েরা খেলতো আগে, এই টুংটাং বাজনা বাজতো, ফট করে যখন বন্ধ হইতো তখন বসতে হইতো, আবার বাজনা শুরু হইলে উঠে যেত। তো এইখানে কি বলে আমাদের প্রধান উপদেষ্টা মিউজিক্যাল চেয়ার সিস্টেম করছেন যে একদিনে 9টা পার্টি, কেউ পাবেন 15 মিনিট, কেউ পাবে 10 মিনিট, কেউ পাবে 5 মিনিট। এই যে মিউজিক্যাল চেয়ারের মধ্যে দিয়ে সংলাপ হয় না। আমি আপনাকে বলি গত 100 দিনের মধ্যে একটা মাত্র জাতীয় ঐক্যের উদ্যোগ হয়েছে, সেটা নিয়েছে আর্মি বা সশস্ত্র বাহিনী। কিভাবে? 21শে আগস্ট সমস্ত দল মতের লোকজনদেরকে তারা ডাকছে, ডাইকে বলছে এইখানে আইসা বসেন, সবাই হাসেন, কথাবার্তা বলেন। 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে। এর আগ পর্যন্ত গভর্নমেন্টের উচিত ছিল দরকার হলে একটা বিশাল গোল টেবিল করা, সবাইকে নিয়ে, কমিউনিস্ট পার্টি, জামাত ইসলামী, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল সবাই বসুক, বসে সামনাসামনি কথা বলুক। শরীফ ভাই, আমরা তো আপনি বলছেন এই জাতীয় ঐক্যের কোনো উদ্যোগ দেখছেন? নো। আপনি হচ্ছেন যে বৃদ্ধ অবসর যাওয়া এই আমলাদের উপর নির্ভর করতেছেন। এই আমলারা দেশ জাতির কোনো খোঁজ খবর রাখে না। আমার কাছে 15 বছরের স্বৈরাচারের আগমনকে, পুনরাগমনকে ঠেকানোর জন্য প্রেসক্রিপশন আছে। একটা প্রেসক্রিপশন শুধু বলি 5-6 ওয়ার্ডে। সেটা হলো ডক্টর ইউনূসকে বুঝতে হবে যে বাচ্চার মুতে আচার খাওয়া যাবে না, মানে বাচ্চারা হিসু করে দেয় উঠানে, এই মুতের মধ্যে আচার খাওয়া যাবে না। এইটা উনি যত বুঝবেন তত। তবে আমার কাছে মনে হয় উনি বুঝতে পারছেন, যার কারণে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি অপসারণের প্রশ্নে এদের মতেও তিনি সায় দেন নাই। তারপর উপদেষ্টাদের অপসারণের প্রশ্নে, নিয়োগের প্রশ্নে তিনি সায় দেন নাই। এটা হয়তো আমার ধারণা উনি বুঝতে পেরেছেন, এটা আমার জন্য মঙ্গলজনক। আরেকটা প্রেসক্রিপশন হচ্ছে তাকে অগ্রাধিকার ঠিক করতে হবে। অগ্রাধিকারের নাম হচ্ছে, 1 নম্বরের নাম হচ্ছে নিরাপত্তা, মানুষের সিকিউরিটি এনশিওর করতে হবে। 2 নম্বর হচ্ছে মানুষের খাদ্য বিপণন, বাজার বিপণন ব্যবস্থাকে সঠিক সুষ্ঠুভাবে চালাতে হবে। আর 3 নম্বর হচ্ছে ভোটের ট্রেন্ডকে, ভোটের যে নির্বাচনের যে ট্রেন্ড যে চলছে, এটা মানুষের সামনে ভিজুয়ালাইজ করতে হবে, মানুষের সামনে একেবারেই স্পষ্ট করতে হবে যে এটা সত্যি সত্যি ভোটের ট্রেন্ডটা চলতেছে। আর যদি না চলে, মানুষের সামনে ভোটের ট্রেন্ড যত অস্পষ্ট থাকবে, ততই তিনি তার সামনে তত ঝামেলা হবে। ধন্যবাদ ভাই, আপনাকে করতে পারলে তিনি অনেক সমস্যার সমাধান করেন। অনেক ধন্যবাদ।